কোথাও কার্যত নীরব দর্শক, কোথাও আক্রান্ত, আবার কোথাও অতি সক্রিয়তা, এমন সব ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশকে। এবং এই ধরনের ঘটনা ক্রমে যেন বেড়ে চলেছে। এই রকম কি ছিল একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিকদের কাছে কতটা ভয়ঙ্কর অবস্থা এই যে পুলিশের যে ভূমিকা দেখা যাচ্ছে? কি বলবেন স্যার? পুলিশের ভূমিকা, পুলিশ তো প্রশাসনের একটা অঙ্গ। এবং এই যে সংসদীয় গণতন্ত্র, যেহেতু তুমি গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বললে, সংসদীয় গণতন্ত্রে যে তিনটি স্তম্ভ আছে, তার মধ্যে একটি স্তম্ভ হচ্ছে মিলিটারি, সেটা একেবারে শেষ স্তম্ভ। তারপরে আছে জুরিসপ্রুডেন্স বা বিচার ব্যবস্থা, আর আছে পুলিশ আমলাতন্ত্র। এই যে পুলিশ আমলাতন্ত্র, এই যে প্রশাসনের যে তিনটে স্তম্ভ, পার্লামেন্টারি গণতন্ত্র যখন এসেছিল তখন এই তিনটে স্তম্ভ সম্পর্কে এটা প্রত্যেকেরই একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। অর্থাৎ পুলিশকে চেক করে, সেখানে বিচার ব্যবস্থা আছে, এবং যখন রাষ্ট্র সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে পড়ে তখন মিলিটারি আছে। এবং সবকিছুর ওপরে বিচার ব্যবস্থা আছে। বিচার ব্যবস্থা, রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করা, এই যে বিষয়গুলো, এবং সে অনুযায়ী রাষ্ট্রকে রক্ষা করা, এই বিষয়গুলো বিচার ব্যবস্থা দেখার দায়িত্ব থাকে। এবং এই তিনটি স্তম্ভ পরস্পরের সঙ্গে যুক্ত। এবং এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র, যেটা আমরা রাজনৈতিক পরিভাষায় বলি বুর্জোয়া গণতন্ত্র, সেই বুর্জোয়া গণতন্ত্রের এর যে বিউটির যে দিকগুলো, সেই বিউটির দিকগুলো ছিল এইগুলো, এই তিনটে স্তম্ভ। অর্থাৎ প্রথম যখন বুর্জোয়া গণতন্ত্র এসেছিল তখন এই তিনটে স্তম্ভকে ভিত্তি করে এসেছিল। এবং মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার, মত প্রকাশের অধিকার, নারী স্বাধীনতা, গবেষণা করার অধিকার, পড়াশোনা করার অধিকার, এই যে সমস্ত অধিকারগুলো, এই সমস্ত অধিকারগুলো যেগুলো বুর্জোয়া গণতন্ত্র একটা সময় খুবই আপহোল্ড করেছিল, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছিল, এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে এই গণতন্ত্রের তিনটি স্তম্ভের কিন্তু অবদান ছিল। কিন্তু এবং একটা কথা ছিল যে ফর দি পিপুল, অফ দি পিপুল, বাই দি পিপুল, এই সমস্ত কথাগুলোর কিন্তু একটা তাৎপর্য আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই গণতান্ত্রিক ব্যবস্থা যত বেশি সংকটে পড়ছে এবং যত বেশি বিপন্ন হয়ে পড়ছে, এবং এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদ যত সংগঠিত হচ্ছে, এবং এই ব্যবস্থাকে পাল্টানোর জন্য যে শক্তি, সেই শক্তি যত বেশি আহ তাদেরকে সংহত করছে, তখন দেখা যাচ্ছে যে বুর্জোয়া গণতন্ত্র তার তিনটি স্তম্ভের যে নিরপেক্ষতা ছিল, সেই নিরপেক্ষতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি স্তম্ভের যে নিরপেক্ষতা ছিল, সেই নিরপেক্ষতাকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিচ্ছে। এবং এই জলাঞ্জলি দেওয়ার পেছনে কারণ হচ্ছে শাসক দল। ফলে শাসক দলের কাছে এই যে বুর্জোয়া গণতন্ত্রের যে তিনটি স্তম্ভ, সেটা আস্তে আস্তে কিন্তু শাসক দলের একেবারে লেজুড়ে পরিণত হচ্ছে। এবং সব থেকে বেশি লেজুড়ে পরিণত হচ্ছে প্রথম যে স্তম্ভটা, অর্থাৎ পুলিশ এবং যে আমলাতন্ত্র, সেটা কিন্তু সব থেকে বেশি লেজুড়ে পরিণত হচ্ছে। ফলে প্রশাসনিক নিরপেক্ষতাটা সম্পূর্ণভাবে বিপর্যস্ত। প্রশাসনিক নিরপেক্ষতা বলে একেবারেই কিছু নেই। এবং ফলে যেটা দেখা যাচ্ছে, যেই ক্ষমতায় আসছে, যে রঙের দলই ক্ষমতায় আসছে, এই কথাটা মনে রাখবেন, যে রঙের দলই ক্ষমতায় আসছে, যারা এই যে পুঁজিবাদী ব্যবস্থা, এই যে বুর্জোয়া ব্যবস্থা, তাকে যারা রক্ষা করার চেষ্টা করছে, তারাই কিন্তু এই গণতন্ত্রের যে স্তম্ভ, যে স্তম্ভের নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাকে সম্পূর্ণ কিন্তু বিসর্জন দিচ্ছে। ফলে দেখবেন যে এই যে পুলিশ, তো পুলিশের কাছে মানুষ যায়, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের কাছে যায়, মানুষ তার নিরাপত্তার জন্য পুলিশের কাছে যায়। এবং পুলিশের যে সে কেন্দ্রীয় সরকারে বলুন, রাজ্য সরকারে বলুন, পুলিশের কাছে মানুষ কিন্তু নিরপেক্ষতার জন্যই যায়। অর্থাৎ যখন মানুষ বিপদে পড়ে তখন তাকে রক্ষা করবে,
এই দায়িত্ব নিয়েই কিন্তু মানুষ যাচ্ছে। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পুলিশ যেভাবে শাসক দলের সম্পূর্ণভাবে লেজুড়ে পরিণত হচ্ছে, ফলে শাসক দল যা বলবে তার বাইরে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেই। এবং এর ফলে পুলিশ কিন্তু একটা হাস্যকর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। পুলিশের উপরে মানুষের যে আস্থা, সে আস্থা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে। এবং পরপর কতগুলো ঘটনা, যে ঘটনা বীরভূমের, যে ঘটনা বীরভূমের এক নেতা নিয়ে যে ঘটনা ঘটেছে, সে ঘটনা তো কেবলমাত্র নয়, এই একের পর এক সমস্ত ঘটনাই দেখা যাচ্ছে যে পুলিশ কোনোভাবেই তার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। কথাটা বললে খুব কম বলা হবে। পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে। এই কথাটা অত্যন্ত সত্যি কথা। এবং কেবলমাত্র এই এ শাসকের নয়, এর আগে যারা শাসক ছিল তাদেরও, তার আগে যারা শাসক ছিল, অর্থাৎ একটা সময় শুরু হয়েছে এটা। যে দলদাসে পরিণত করা পুলিশকে একটা সময় শুরু হয়েছে। বিগত সময়ে যখন কংগ্রেস সরকার ছিল তখন শুরু হয়েছে। সিপিএম এর সময় সেটা অনেক দূর পর্যন্ত এগিয়েছে এবং এখন মানে বাস্তবে প্রশাসনের নিরপেক্ষতা শব্দটা একেবারে অভিধান বহির্ভূত হয়ে গেছে। অভিধান এই কথাটা নেই আজকের তৃণমূল সরকারের সময়। ফলে বীরভূমের এই ঘটনা ঘটছে যেখানে আহ, পুলিশ এবং পুলিশ অফিসার, তার যে তার মা, তার স্ত্রী, তার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, এর বিরুদ্ধে কিন্তু শাসক দল তার কোনো ব্যবস্থা নিতে পুলিশকে বলতে পারেনি। শাসক দলের থেকে বড় কথা আমি যেটা বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেননি। অথচ এইরকম এর থেকে সামান্য কোনো ঘটনাও যদি ঘটে, যেটি বিরোধী দলের ক্ষেত্রে ঘটে, তাহলে দেখা যাবে সেখানে কিন্তু পুলিশ অত্যন্ত তৎপর। এই যে আহ, কয়েকজন ছাত্রী কর্মী, যে একটা ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে কয়েকটি ছাত্র কর্মী, সেই ছাত্রী কর্মীর উপরে যে অত্যাচার করা হলো মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এবং দিয়েশর সেই ছাত্রী কর্মী, তারা তো কেবলমাত্র মিছিল করে গিয়েছিল, অথচ পুলিশ তাদের উপরে থানায় ধরে নিয়ে গিয়ে লকআপে নিয়ে গিয়ে মহিলা থানার ওসি লকআপে ধরে নিয়ে গিয়ে তার উপরে যে অত্যাচার করেছে সেটা তো কাগজে এসেছে। আজকে সেটা বিচার ব্যবস্থার সামনে দাঁড়িয়ে আছে এবং সেখানে সরকার কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে সেখানে কোনো উত্তর দিতে পারছে না। অথচ দেখুন যে সামান্য কয়েকটি মহিলা কর্মী তারা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত গেছে। পুলিশ এত তৎপর। অথচ একের পর এক ঘটনা ঘটছে। সেই ঘটনার পক্ষে শাসক দল, যেমন এই যে উম শিক্ষকরা যখন অবস্থান করছিল, শিক্ষকরা তো নিরস্ত্র শিক্ষক, তারা অবস্থান করছেন, তাদের উপরে যেভাবে পুলিশ গিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং পুলিশ শুধু ঝাঁপিয়ে পড়েছে না, শাসক দলের এমএলএ, সেই এমএলএ তার যে গুন্ডা বাহিনী, এই গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে হাজির। তারা পুলিশের সামনেই সেই টিচারদের মারধর করছে, হেলমেট দিয়ে মারছে, মহিলাদের উপর অত্যাচার করছে। অথচ পুলিশ কিন্তু নীরব দর্শক। পুলিশ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো ওদের উপর ছিল না। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, যদি তারা কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করে সেটা রক্ষা করার দায়িত্ব, তা দেখার দায়িত্ব তো পুলিশের। অথচ পুলিশের সামনে এসে শাসক দলের গুন্ডা বাহিনী যে কাজটা করে চলে গেল। এবং তারপরে এই শিক্ষকদের ক্ষেত্রে এগুলো সাম্প্রতিক ঘটনাগুলি বলেই উল্লেখ করছি। এই ঘটনা বহুদিন ধরে চলছে যে শিক্ষকরা যখন শিয়ালদা এবং ধর্মতলায় তারা জমায়েত হয়েছিল, সেখানে তাদের উপর যেভাবে অত্যাচার নামে আর একবারে বাস থেকে টেনে টেনে বের করেছে, যেন তারা সমাজ বিরোধী, যেন তারা একেবারে ওই সন্ত্রাসবাদী, তেমন করে তাদেরকে ধরেছে। মহিলারা গিয়ে আশ্রয় নিয়েছে কোনো একটা কাপড় জামার দোকানে, সেখান থেকে তাকে টেনে বের করে এনেছে, টেনে বের করে রাস্তায় মারতে মারতে নিয়ে গেছে। ফলে এই হচ্ছে পুলিশের ভূমিকা। অর্থাৎ আন্দোলনকারী যারা বিরোধী তাদের উপরে পুলিশের একটা ভূমিকা, এবং যারা যারা শাসক দল তাদের প্রতি পুলিশের একটা ভূমিকা। এবং এই ভূমিকাটা কেবলমাত্র কিন্তু এই শাসক দলের নয়, আজকে যারা কেন্দ্রে বসে আছে তাদের কিন্তু একই রকম ভূমিকা। এই যে এজেন্সি, যে এজেন্সি তদন্ত করে, সেই এজেন্সিকে দিয়ে যেভাবে ব্যবহার করা হয়, সেই এজেন্সি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কেন্দ্রীয় সরকার ব্যবহার করে, রাজ্য এজেন্সিকে দিয়ে রাজ্য সরকার ব্যবহার করে, এবং সেখানে পুলিশও আছে, সিবিআই, সিবিআই তো আসলে পুলিশ। এবং তদন্তকারী ভূমিকাটা দেখুন, এই সিবিআই যে ভূমিকা পালন করছে, এই শিক্ষকদের
যে তাদেরকে তদন্ত করতে বলা হয়েছিল কোর্টের নির্দেশে, এবং কোর্টের তত্ত্বাবধানে তারা তদন্ত করেছে। কিন্তু তারা ওই যোগ্য এবং অযোগ্য তাদের যে পৃথকীকরণ করার ব্যাপারটা, সেটা তারা করলো না। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেখানে একটা যোগসাজশ ছাড়া কিন্তু এটা করতে পারতো না। ঠিক তেমন করে ওই আরজি করের যে পিজি মানে ডাক্তারি ছাত্রী, সেই ডাক্তারি ছাত্রীর যে মৃত্যুর ঘটনা এবং সেখানে সিবিআই এর ভূমিকা, এই সমস্ত কিছুই দেখা যাচ্ছে যে পুলিশ নিরপেক্ষ তো নয়ই, পুলিশ শাসকের দলদাসভুক্ত। এবং তার থেকে বড় কথা, যখন রাষ্ট্র আন্ডার কোশ্চেন, রাষ্ট্রের ভূমিকা যখন আন্ডার কোশ্চেন, প্রশ্নের সামনে যখন রাষ্ট্রের ভূমিকা দাঁড়িয়ে থাকে, তখন দেখা যাচ্ছে যে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল এবং তাদের অধীনে এই যে তদন্তকারী বাহিনী, একদম সর্বোচ্চ তদন্তকারী বাহিনী যে সিবিআই, তাদের ভূমিকা কিন্তু একই হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা যোগসাজশ কাজ করছে, যে যোগসাজশের জন্যই এই আরজি করে মহিলা ডাক্তার, তার যে নৃশংসভাবে খুনের ঘটনা, তার যে যারা দোষী, তাদেরকে কিন্তু ধরা গেল না। তাদেরকে তারা এখনো পর্যন্ত তারা হাসপাতালের চত্বরেই ঘুরে বেড়াচ্ছে। এটাই আমরা জানি। হাসপাতাল চত্বরেই ঘুরে বেড়াচ্ছে। তারা এখনো এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের জেলে থাকার কথা ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সে ব্যবস্থা কিন্তু নেওয়া হলো না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ নিরপেক্ষ নয়, এই পয়েন্টটা ঠিকই। আবার এই পুলিশ যখন রাষ্ট্র আন্ডার কোশ্চেনে গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু শাসক এবং বিরোধী তারা একই হয়ে দাঁড়ায়, এবং পুলিশ ব্যবস্থা তখন শেষ পর্যন্ত রাষ্ট্রকে রক্ষা করে, এবং যারা প্রতিবাদী কণ্ঠস্বর, যারা আন্দোলন করছে, তারা যারা রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু পুলিশ একই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এ একটা অদ্ভুত পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি। এখানে গণতন্ত্রের ছিটে ফোঁটা কিন্তু কিছু নেই। অর্থাৎ প্রশাসনিক নিরপেক্ষতা সম্পূর্ণভাবে জলাঞ্জলি দেয়া হয়েছে বর্তমান শাসন ব্যবস্থায়। এবং বলতে চাই যে এই বুর্জোয়া গণতন্ত্র, এই পার্লামেন্টারি গণতন্ত্র, এর কিন্তু আজকের আর নতুন কিচ্ছু দেওয়ার নেই। তারা এই দুর্নীতিকেই প্রশ্রয় দেবে এবং শাসক দলের সমস্ত অপকর্মকে তারা ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করবে। যে শাসক দল এই পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষা করার কাজে যারা প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের সমস্ত অপকর্মকে এই প্রশাসন ঢাকা দেওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, কোন অবস্থার দিকে পৌঁছে যেতে চলেছে, সাধারণ মানুষের পক্ষে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? সাধারণ মানুষের ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ সাধারণ মানুষের যে মানে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, এটার পক্ষে অত্যন্ত বিপজ্জনক একটা জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ মানুষ মানুষকে যদি আজকে তারা গণতান্ত্রিক অধিকার, এগুলো কিন্তু সিম্পলি গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করা, রাস্তায় নামা সিম্পলি তো গণতান্ত্রিক অধিকার। সেই সিম্পল গণতান্ত্রিক অধিকার কিন্তু তারা কিন্তু আজকে মানতে পারছে না। ফলে তারা ভয় পাচ্ছে, আন্দোলনের ভয় পাচ্ছে। মূল কথা আমি যেটা বলতে চাইছি, তারা আন্দোলনের ভয় পাচ্ছে, আন্দোলনের শক্তিকে ভয় পাচ্ছে, সঠিক আন্দোলনের শক্তিকে ভয় পাচ্ছে। যারা একটা নির্দিষ্ট কর্মসূচি নিয়ে, যারা রুচি, নীতি, নৈতিকতা, সংস্কৃতিকে ভিত্তি করে একটা সংগঠিত আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, সেই আন্দোলনকেই তারা আজকে দমন করার চেষ্টা করছে। ঠিক যেমন করে এই আগের একটা আলোচনাতে খুব সম্ভবত বলেছি, এই যে অনিকেত দেব, অনিকেত এবং আরো দুজনকে, তাদেরকে যেভাবে ট্রান্সফার করা হলো, এই ট্রান্সফার করলো তো প্রশাসন, প্রশাসন ট্রান্সফার করলো। এই তিনজনকেই বেছে নিল। কেন এই তিনজনকে বেছে নিল? এই তিনজনকে বেছে নিল এই কারণেই যে তারা যদি কলকাতায় থাকে, অথচ তারা কলকাতায় থাকার জন্যই তারা যে ইন্টারভিউ দিয়েছে, যা রেজাল্ট করেছে, তাদের কলকাতায় পোস্টিং হওয়ার কথা। কিন্তু তারা যদি কলকাতা থাকে, তাহলে আন্দোলন দানা বাঁধবে। ফলে তাদেরকে কলকাতা থেকে সরিয়ে দেওয়া। কাকে দিয়ে করালো? প্রশাসনকে দিয়ে করালো। কে করালো? শাসক দল করালো। শাসক দলের মুখ্যমন্ত্রী করালেন। তাহলে তাকে দিয়ে আজকের যে কোনো কাজ করাতে পারছে। প্রশাসনেরই তো দাঁড়ানোর কথা ছিল যে এটা করা যায় না। কারণ এরা যা ইন্টারভিউ দিয়েছে, যা রেজাল্ট করেছে, তাদেরকে এই কলকাতার মধ্যে বা আরজি করে সেখানেই তার পোস্টিং হওয়ার কথা। কিন্তু না পোস্টিং হয়ে
অনিকেতকে পাঠিয়ে দিল রায়গঞ্জে। কেন রায়গঞ্জে পাঠালো? না, রায়গঞ্জে গিয়ে তাকে এমন করে রাখবে, শহর থেকে অনেক দূরে রাখবে এবং সেখানে এমন করে ডিউটি দেবে যাতে তারা আন্দোলনের পথে আর না আসতে পারে। তারা যদিও বলেছে যে আমরা গ্রামে যেতে ভয় পাই না, কিন্তু যে বিষয়টা করা হয়েছে, যেভাবে বেআইনি ভাবে করা হয়েছে, সেটার তারা প্রতিবাদ করেছে এবং অনিকেত এখনো পর্যন্ত আমি যতদূর জানি যে জয়েন না করে, সেটাকে কেস কোর্টে আছে, জয়েন না করে অনিকেত কিন্তু প্রতিবাদ করছে।